আপনারাও আমাদের মতো চাইলেই বিরুলিয়া রাজবাড়ি দেখতে চলে আসতে পারেন। তার জন্য লাগবে হাতে 40 টাকা এবং কি 3 ঘন্টা সময়। ঢাকার যে কোনো দিক থেকে চাইলে বিরুলিয়া আসা যায়। বিরুলিয়া ব্রিজে প্রথমে আপনাদের আসতে হবে। আর বিরুলিয়া ব্রিজ থেকে একটু সামনে গেলেই দেখতে পারবেন এই অসাধারণ স্থাপনাগুলো, যেগুলো কালোর আবর্তে হারিয়ে যায়। এখন বলবো বিস্তারিত আমরা কিভাবে গেলাম, কিভাবে কি করলাম। আপনারা ঢাকার যে প্রান্তে থাকেন না কেন, প্রথমে আপনাদের চলে আসতে হবে বিরুলিয়া। তো আমরা যেহেতু উত্তরার দিকে গেছিলাম, আমরা প্রথমে উত্তরা থেকে রিক্সা দিয়ে বিরুলিয়া ব্রিজের জন্য রওনা হলাম আর কি। আর যেতে যেতে রাস্তার প্রকৃতি, রাস্তার দুই পাশের সিনারিগুলো খুবই সুন্দর ছিল, যেগুলো আসলে বিকালবেলা গেলে আপনারা দেখতেই পারবেন। নদীর পাড় থেকে আকাশটা দেখতে একটু বেশি ভালোই লাগে, পাশাপাশি সূর্য তো আসলে ঢাকার যে প্রান্ত থেকে আসেন বিরুলিয়া ব্রিজে চলে আসবেন। ব্রিজ থেকে অটো নিয়ে 20 টাকা নেয়, একদম রাজবাড়িতে নিয়ে চলে যাবো। অটোওয়ালাকে বললে হবে বিরুলিয়া রাজবাড়িতে যাব। ম্যাক্সিমাম অটোওয়ালাই রাজবাড়িতে ছিল, যার কারণে আমাদের আসলে এক্সট্রাভাবে কোনো কষ্ট করতে হয়নি। এইখান থেকে এলাকাটা শুরু হয় মূলত। এই বাড়িতে আমরা মূলত এখান থেকে দেখা শুরু করছিলাম। রাজবাড়িতে ঢোকার পরেই, মানে এলাকাতে ঢোকার পরে প্রথম এই বাড়িটাই পড়বে। এখান থেকে আমরা মূলত বাড়ি প্রদর্শন শুরু করলাম প্রথম থেকে। তারপরে আমরা চলে যাই মূলত রাজবাড়িটা দেখতে। এটা ছিল মূল রাজবাড়ি। এবার হঠাৎ করে একটা বিড়াল চোখে পড়লো আমাদের, ওইটাকে আমরা ক্যাপচার করার চেষ্টা করলাম। বিড়ালটা খুবই সুন্দর লাগতেছিল দেখতে। এটা ছিল মূলত রাজবাড়ি। এই বাড়িতে রাজা থাকতেন এক সময়, যাদের পদচারণা এই বাড়িটা মুখরিত ছিল। যদিও এখন বাড়িতে কারেন্ট চলে আসছে, আধুনিক সকল সুযোগ সুবিধা আছে, কিন্তু রাজা রানী এখন আর নাই। আমরা বাড়িটা দেখতেছিলাম আর আফসোস করতেছিলাম, এত সুন্দর বাড়ি, এ বাড়িতে এখন কে থাকে বা কী করে আমরা তেমন কোনো তথ্য কোথাও থেকে পাই নাই। আবার বাড়িতে যারা থাকে তারা কবুতর পালে, তাদেরকে জিজ্ঞেস করার পরে একজনকে, তারা বললো এই এলাকার লোকজন নাকি অনেক আগে থেকে কবুতর পালে, ওই আমলের কবুতর বংশ বিস্তার নাকি এখনোই রয়ে গেছে এই জায়গার মধ্যে। তো যাই হোক, বাড়িটা দেখতেছিলাম আর বিস্ময় প্রকাশ করতেছিলাম যে কি বাড়ি বা কি হয়। প্রত্যেকটা জায়গায় আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, এই যে এই জায়গায় একটা সাজবাতি দেওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছেন, এবং জানলা বা কাজগুলা, মানে এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে। আজ থেকে হিসাব করা দেখলাম আমরা প্রায় 150 বছর, বা এই জায়গায় একটু কম বেশি হইতেই পারে। তো কিন্তু কাজগুলা মনে হয় এখনো একদম চিরসবুজ বা নতুনের মতোই রয়ে গেছে। আমরা এক একটা জায়গা দেখছিলাম আর বিস্মিত হচ্ছিলাম যে যারা এই বাড়িঘর ছাইড়া গেছে তাদের কি অবস্থা এখন। এটা ছিল একটা পাতকুয়া। আজ থেকে তো এত, যেহেতু প্রাচীন আমলের রাজবাড়ি, সেহেতু ওই জায়গায় তো আধুনিক কোনো ব্যবস্থা ছিল না। যার কারণে তারা ওই জায়গা থেকেই পানি খাইতো। এবং কি তার পাশে একটা রান্নাঘর ছিল। এবং এই বাড়িটা দেখে পিছন দিক থেকে দেখার পর আরো বেশি ভালো লাগতেছিল। সূর্যের আলো পড়ছিল তো পুরো বাড়িটা লাল হয়ে গেছিল। এই জায়গায় দেখতে পেলাম দোতলার মধ্যে একটা কুকুরের বাচ্চা বসে আছে, নিচে অনেকগুলা কুকুরের বাচ্চা দেখতে পেলাম। ভিতরে যাইতে চেয়েছিলাম, ভিতরে কুকুর বসে থাকে আর যাইতে পারি না। আমাদের ভাবি একটু হাঁটা চলা করলো। যে জায়গায় যায় আমার মূলত ওনারাই সঙ্গী থাকে আর কি। আহ, আমি পাতকুয়াটা সম্পর্কে ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম আর কি, যে ওই সময় এত সুন্দর করে বা এই লোহা দিয়ে কিভাবে তারা 150-200 বছর আগে একটা স্থাপনা করছে, ওইটা এখনো রয়ে গেছে। হাসি একটু হাঁটাচলা করতেছিল। আর সামনে মূলত রাজাদের ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন। এই জায়গায় সাজবাতি দেওয়া হইতো। আমরা প্রত্যেকটা জায়গা আসলে দেখার চেষ্টা করছি, বা ক্যামেরার মাধ্যমে সবাইকে দেখানোর চেষ্টা করছি। আমরা খুব এই রাজবাড়িটা এইভাবেই একটা ধ্বংস হচ্ছে, যে কি গাছপালা কারে জড়ায় ধরে আছে, মানে ভালো জিনিসের সাথে যদি একটা খারাপ জিনিস থাকে, ওই ভালো জিনিসটাও ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এটা দেখার পর আমার এটাই মনে হইলো বারবার। তো এই তো আসছে, এত আগের একটা কাজ, কি নিখুঁত একটা মুখমণ্ডল দেখতে পাচ্ছেন। এটা আসলে একটা ভাস্কর্য করা হয়েছিল। আমরা এটার ব্যাপারেও জানার চেষ্টা করছিলাম। তো এই ব্যাপারে আসলে কোনো কিছুরই সঠিক, আমাদের দেশে আসলে ইতিহাস সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না, যেটা সবচেয়ে বড় সমস্যা। যেমন এই রাজবাড়ির এই এলাকাটা, পুরো এলাকাটা একটা ধ্বংসস্তূপের মতো ধীরে ধীরে হয়ে যাচ্ছে, অথচ এটা সংরক্ষণ। আমরা বের হয়ে যাওয়ার সময় হঠাৎ করে মনে হইলো যে আসলে আহ, একটু কাছ থেকে যদি আমরা রাজবাড়ির পিলার বা যেই সূক্ষ্ম কারুকাজগুলো আছে ওইগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি, তো সেই থেকে আবার একটু ব্যাকে এসে একদম সূক্ষ্মভাবে দেখানো যে এত আগে কাজ করা হয়েছে, এখন এগুলো কিভাবে অক্ষত থাকে। বা যদি কাঠের এই কাজগুলো একটু লক্ষ্য করেন যে কত বছর আগে করা হয়েছে, তারপরে মুক্তিযুদ্ধ গেছে, 47-এ দেশভাগের সময় তারা চলে গেছে। আহ, কত কিছু, মানে আমাদের দেশের কত পরিবর্তন হয়েছে, কত ভূমিকম্প গেছে, কয়েকদিন আগে একটা ভূমিকম্প গেল, কিন্তু স্থাপনাগুলো আসলে ভাবে আছে। তো এগুলো নিয়ে আসলে ভাবা যাইতে পারে যে
এত ভালো কিভাবে তারা এত আগে এত ভালো, ভালো বিল্ডিং করতো বা এত ভালো, ভালো স্থাপনা, এত ভালো, ভালো কাজ। তো কিন্তু আমাদের দেশে আসলে হঠাৎ করে এই তুলসী তলাটা আমাদের চোখে পড়ে। এইটাকে আমরা ক্যামেরায় নেওয়ার চেষ্টা করি যে রাজা না রাজা নাই, রানী নাই, রাজবাড়ি নাই। কিন্তু রাজা-রানীর আমলের যেই আ তারা তুলসী তলাটা করছিল এটা এখন স্থাপনাটা এভাবেই আছে। একটু যদি ভালো করে লক্ষ্য করেন কারুকাজগুলা দূর থেকেও একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ধীরে, ধীরে ক্ষয়ে যাচ্ছে। এখনো সময় আছে এগুলোকে সংরক্ষণ করা যাইতে পারে। তার পাশে আমরা আরেকটা ছোট রাজবাড়ি দেখতে পাচ্ছিলাম। এটা মূলত রাজবাড়ি না, এটাতে রাজার আ বোন থাকতো। রাজার অনেকগুলা বোন ছিল। তারা বিভিন্নজন বিভিন্ন বাড়িতে থাকতো আরকি। তারপরে আমরা আরেকটা ধীরে, ধীরে সামনে আগাইতে থাকি। আরো যে মানে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম এবং এই বাড়িগুলোতে এখনো কারা থাকে বা কি করে আমরা কারোর সাথে কথা বলে কেউ আমাদেরকে সঠিক কোনো তথ্য দেয় না। সবগুলো বাড়িতে দেখলাম বিভিন্ন ধরনের লোকজন বসবাস করে। তো চারপাশে প্রচুর গাছপালা ছিল। আর এই বাড়িটা একটু কাছ থেকে যদি দেখেন বুঝতে পারবেন যে দোতলাটা একদম ধ্বংসস্তূপের হয়ে যাচ্ছে। কিন্তু নিচতলায় এখনো লোকজন বসবাস করে। আর আরো একটা তথ্য যেটা খুবই হাস্যকর, সবগুলো রাজবাড়িতে কিন্তু এখন কারেন্ট আছে। সবাই বিদ্যুতের সুবিধা পাচ্ছে। আমাদের দেশের সরকার কেন যেন আসলে এগুলারে সংরক্ষণ করতেছে না বা এগুলারে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীনে নিয়ে আসতেছে না, আমার মাথায় ধরে না। আমার খুব রাজবাড়ি দেখতে সচরাচর আমার না, সবারই ভালোই লাগে। তো আমরা এখন ভিতর দিকে যাব। ভিতরে আরো অনেকগুলো স্থাপনা আছে। একজন বলল। তো আমরা যাই, ভিতরে যাই, দেখি আসলে যে আরো কি, কি দেখতে পারি। ওইগুলো দেখবো আর আপনারাও সাথেই থাকেন। দেখতে থাকুন আমাদের সাথে। আমরা বাড়ির ভিতর দিকে এগিয়ে যাচ্ছি। তো ভিতর পাশ থেকে আরো কি, কি দেখা যায় এগুলো দেখব। কিন্তু এই যে এই সিনটুকু আমার কাছে খুব ভালো লাগতেছিল যে আসলে ২ বাড়ির মাঝখানে ছোট্ট একটা রাস্তা, ওই রাস্তা ধরে আমরা আগায়ে যাচ্ছি। আর ওই সময়টা বললে ওই সময় তো আসলে আ বলা যাবে না যে আমার কাছে কেমন লাগতেছিল। আমার কাছে আ প্রত্যেকটা বাড়ি দেখতেছিলাম আর মন শীতল হয়ে যাচ্ছিল যে কত আগের করা, আজ থেকে ১৫০-২০০ বছর আগের একেকটা স্থাপনা। এগুলো দেখার জন্য আমরা গেছি। অথচ কাদের ঘর, কাদের বাড়ি, কে এগুলার মালিক বা কি, কিছুই আমরা জানি না। তারপরেও যাই হোক, এগুলা নিয়ে এত কৌতূহলের কোনো শেষ নাই। কৌতূহল থেকেই মূলত রাজবাড়ি দেখতে যাওয়া। কথা বলতে, বলতে আমরা রাজবাড়ির একদম পিছন পাশে চলে আসছি, যেটাকে অন্দরমহল বলা হয়। আ এখন অন্দরমহলের এই দিক থেকে দেখবো আসলে উপরে উঠা যায় কিনা বা উপর থেকে মূলত রাজবাড়িগুলা কেমন দেখা যায়। আমরা চেষ্টা করব সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য। কতটুকু দেখাইতে পারবো আসলে এটা বলতে পারতেছি না। তবে সাথেই থাকবেন আশা করি। দেখি কতটুকু দেখানো যায় এবং লক্ষ্য করলে দেখবেন অনেকগুলো বাড়িঘর অলরেডি ভেঙে যাচ্ছে, ভেঙে, ভেঙে পড়তেছে, ইটের খোয়া পড়তেছে। আ কি বলবো আসলে সবাই বসবাস করে কিন্তু কেউ সংরক্ষণ করার চেষ্টা করে না। কোথাও দেখলাম না যে কেউ কোনো জায়গায় একটু মানে ইট, সিমেন্ট, বালি দিয়ে লেপ দিছে বা কিছু করছে। যেটা যেভাবে ছিল তারা ওইভাবেই শুধু ব্যবহার করতেছে এবং সবগুলো বাড়িতে ভাড়াটিয়া। যার কারণে কেউ কোনো কথা বলতে রাজি হয় না বা কেউ নিজে থেকে কিছু বলে না যে আমরা কিছু জানতে পারবো বা কিছু। যাই হোক এগুলা দেখতে, দেখতে আমরা আগায়ে যাইতেছি। আরো সামনে কি দেখা যায় মানে যতই দেখতেছি ততই শুধু দেখার খালি আগ্রহ বাড়তেছে। আগ্রহ আর কমে না। তো যাই হোক, এই দেখেন রৌদ্র পড়লে এত সুন্দর লাগতেছিল রাজবাড়িগুলা এবং কি আ মেক্সিমাম বাড়িগুলার শুধু নিচতলাতে লোকজন থাকে, দোতলায় কেউ থাকে না। আর তাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম যে কোনো একটা বাড়িতে আমাদেরকে একটু ছাদে উঠতে দেওয়া হোক, কিন্তু তারা আমাদেরকে দেয় নাই। তো আমি আর ভাবি এবং কি আমাদের সাথে হাসিও ছিল। আমরা ৩ জন মিলে দেখতেছিলাম আর অবাক হচ্ছিলাম যে এত পুরান একেকটা স্থাপনা এগুলো তো পুরাকীর্তি হিসেবে আমাদের দেশ সংরক্ষণ করতে পারে। কিছুই করে না। তো একটা বাড়ির একটু ছাদে উঠতে পারলাম। ছাদ না ঠিক দোতলায়। ওইটা সিঁড়িটা খুঁজে পাওয়ার পরে খুবই আনন্দ পাচ্ছিলাম যে আসলে ফাইনালি একটা সিঁড়ি পাওয়া গেছে যেটা দিয়ে আমরা একটু উপরে উঠতে পারবো। তো আ দেখতে, দেখতে ওই সিঁড়ি দিয়ে আগে খুঁজে বের করার পর তারপরে আমাদের হাসি আপুকে ডেকে নিয়ে আসছি যে চলেন আমরা এখন উপরে উঠবো। যাই হোক সিঁড়িগুলো যদি লক্ষ্য করেন তাও দেখতে পারবেন যে কত আগের করা। ওই সিঁড়িগুলো এখনো কত শক্ত। এই ফাঁকে ভাবি আবার একটা আ কি বলে সাঁঝবাতি দেওয়ার একটা জায়গা দেখাচ্ছে। আসলে আগে তো কারেন্ট ছিল না সেহেতু সাঁঝবাতির খুব প্রচলন ছিল। এলাকা আলোকিত করার জন্য মূলত সাঁঝবাতিরই ব্যবহার করা হতো। এই যে দোতলা থেকে দোতলার ভিউটা যদি আপনাদেরকে দেখাই আরকি, দেখতে পাবেন যে কত সুন্দর লাগতেছে। যদিও বিকাল সময় ছিল তো যার কারণে খুব ভাল লাগতেছিল। একটু যদি তাকান ক্যামেরাতে আপনারা রাজবাড়িটা উপর থেকে দেখেন যে ছাদের কারুকাজগুলো এখনো একদম মানে যেভাবে ছিল তারা ওইভাবেই।
এই যে যেই মন্দিরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এবং কি ছোট, ছোট যে ফোকা, ফোকা যেগুলা, এগুলো নিয়েও আমি আসলে জানি না। এগুলো আমার মনে হলো যে এগুলা ঘরের মধ্যে বাতাস যাওয়ার জন্য বা আলো যাওয়ার জন্য তারা ব্যবহার করতো এবং কি উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছিল। এই জায়গায় মানুষজন থাকে। প্রত্যেকটা জায়গাতেই লোকজনের বসবাস। তো উপর থেকে সূর্যটা খুব ভাল লাগতেছিল আমাদের। তারপর এই জায়গা থেকে তো দ্রুত নামতে হবে। সামনে আবার ২-১ টা ভাঙা বাড়ি ছিল, যেগুলাতে এখন আর কেউ থাকে না। ওইগুলার মধ্যে আবার দেখলাম যে গরু রাখার জায়গা বানানো। আমাদের হাসি আবার ঘুরে, ঘুরে এগুলো একটু আমাদেরকে দেখাচ্ছিল। যেটা মানে খুবই অ্যাপ্রিশিয়েট করার মতো। আমরা আবার যে জায়গায় যাই প্রত্যেকটা জিনিস দেখার চেষ্টা করি যে কোথায় কি থাকতো বা কিভাবে কি করতো সবকিছু আমরা একদম খুঁতায়, খুঁতায় দেখার একটা অভ্যাস আছে। যেটা যে হাসির, আমার, ভাবির বা আমরা যারা একসাথে রেগুলার বিভিন্ন দিকে যাই, আমাদের প্রত্যেকের এই জায়গায়ও একটা সাঁঝবাতি দেওয়ার জায়গা। মানে পুরা রাজবাড়িতে যত জায়গা আছে সব জায়গায় সাঁঝবাতি দেওয়ার জায়গা আছে একদম ছোট, ছোট। তো এইটাও মানে কিভাবে কি করা হইতো এটা আসলে তেমন কোনো তথ্য বা ধারণা আমাদের নাই। তো আমরা আনন্দ করতেছিলাম, দেখতেছিলাম। একজন মহিলা আবার আমাদেরকে বলতেছিল যে, "আর বেশিক্ষণ আমরা এখানে থাকতে পারবো না।" এই জায়গা থেকে বের হয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। সামনে আরো কয়েকটা রাজবাড়ি আছে, ওইগুলো দেখার ট্রাই করব। আর এই জায়গায় একটু খেয়াল করলে দেখবেন ৩ পাশেই বাড়ি। ৩ পাশেই আমাদের বাড়ি, মাঝখানে আমরা। তো এই জায়গাটা আরেকটু বেশি ভালো লাগা কাজ করতেছিল। কারণ সূর্যটা একদম লাল হয়ে গেছে। আর রাজবাড়ি তো বললামই যে ইটগুলো শুধু আছে। লাল, লাল ইট দেখা যাচ্ছিল। এই এইটা এইটা এখন বিরুলিয়া ফাঁড়ি হিসাবে এই বাড়িটা ব্যবহার করা হচ্ছে। এটা দেখার পরেও খুব কষ্ট লাগলো যে আসলে তারা এই জায়গায় বসবাস করতেছে, পুলিশ, বাংলাদেশের একটা প্রশাসন, কিন্তু তারা ওই বাড়িটারে সংরক্ষণের কোনো কিছু করে না। এই বাড়িটা দেখেন একটু যদি ভালো করে খেয়াল করেন যে এত সুন্দর একটা স্থাপনা। এই জায়গায় আসলে যে শুধু রাজবাড়ি দেখতে পারবেন তা না। এই গ্রামে এখনো মাটির ঘর আছে, এগুলোও দেখতে পারবেন। আমরা মূলত এখন একদম শেষের দিকে চলে আসছি। আমরা একটা হোটেলে চলে গেলাম বিরুলিয়াতেই। ওইখানেই রাজবাড়ির পাশে হোটেলে নাস্তা খেলাম এবং কি নাস্তাটা আমাদেরকে ভাবি খাওয়াইছিল ঐদিন। বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এগুলো খাইলাম। খাওয়ার পর আমরা ওই জায়গা থেকে বের হয়ে গেলাম। সারাদিন ঘোরাফেরা করে আমরা খুবই ক্লান্ত। এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আজকে খুবই টায়ার্ড, রাজার আমলের জিনিসপত্র দেখে দেখে আসলে পা ব্যথা হয়ে পা গেছে। ব্যথা হয়ে গেছে, বাট যাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু যাইতে হবে।